কথার কথা যদি আসলে যদি ইউনূস সাহেব ধরেন যে সেন্ট মার্টিন যদি মালিকানা বা ওখানে যদি ক্যাম্প করতে দেয়, আপনি কি মানবেন? আমি কি মানবো? নিশ্চয়ই মানবো না। তো তার মানে হচ্ছে যে তখন থেকে ইউনূস সাহেব আমাদের জাতীয় শত্রুতে পরিণত হবেন, এবং বাংলাদেশের যারা জাতীয় শত্রু হয় তাদের পরিণতি কিন্তু আমাদের খুব বেশি অতীতে যেতে হবে না দেখার জন্য। তো এইটা খুব দুঃখজনক হবে আর কি, যে পরবর্তী সরকারগুলোর পরিণতি যদি এরকম কিছু হয়, এর চেয়ে বিকল্প কোনো পরিণতি হওয়ার কোনো সুযোগ আমি দেখি না। আমরা অতীতে জানি যে পতিত সরকারের সময় ভারত নাক গলাতো নির্বাচন পর্যন্ত, এমনকি সিলেকশন করে দিত কে কে প্রতিনিধি জনপ্রতিনিধি হবে। বর্তমান সরকারকে কি ইন্ডিয়ার প্রভাবমুক্ত আমরা করতে পেরেছি, বা ভবিষ্যতে যে সরকার আসবে সেই সরকার কি ইন্ডিয়ার দাবিদারি করবে? মানে ডেফিনেটলি বাংলাদেশের কোনো সরকার যদি এর পরবর্তীতে হাসিনার পরে কোনো সরকার যদি ধরেন যে এটা ইন্ডিয়ার হোক, এটা চায়নার হোক, এটা ইভেন আমেরিকার হোক, দাবিদারি করে, ডেফিনেটলি এইটা তারা সবচেয়ে বড় একটা ভুল করবে। আপনি যখনই কোনো একটা পক্ষের দাবিদারি করবেন তখন আপনি আরও এক বা দুইটা পক্ষের বিপক্ষে থাকতে হবে আপনাকে। কিন্তু আমরা যে জিনিসটা মনে করি যে আপনার আসলে কি সবার সঙ্গে আপনার কিন্তু ধরেন যে ব্যবসায়িক সম্পর্ক, আপনি কি ইন্ডিয়ার সঙ্গে ব্যবসা করবেন না? আমরা যদি এখন সরকার গঠন করি, আমরা কি ইন্ডিয়ার সঙ্গে ব্যবসা করব না? নিশ্চয়ই করব। আমরা তাদের সঙ্গে ধরেন যে বিভিন্ন এজেন্ডায় আলাপ করব। আমরা নিশ্চিত করব যে তারা আমাদের সঙ্গে সম্মানের সম্পর্ক, যেটা ব্যবসায়িক সম্পর্ক যেটা, সেটা যাতে আসলে নিশ্চিত করে। কিন্তু আমরা ডেফিনেটলি তাদের দাবিদারি করব না, এবং আমরা অবশ্যই চাই না যে অন্য কোনো একটা দেশ আমাদের দাবিদারি করুক। কারণ আমাদের সবার সঙ্গে আসলে বন্ধুত্বের সম্পর্ক, মানে ব্যবসায়িক সম্পর্ক, একটা স্বচ্ছতার একটা আপনার মানে সম্মানের একটা ব্যবসায়িক সম্পর্ক থাকাটা, এটা বাংলাদেশের জনগণের জন্য যেমন জরুরি, এটা ভারতের জনগণের জন্যও জরুরি। দেখবেন যে আমাদের যে এক ধরনের ভারত বিরোধী প্রচণ্ড একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে, এটা কিন্তু ভারতের জনগণের জন্য কোনো অবস্থাতে কোনো ভালো কিছু না, কিন্তু সুখকর কিছু না। বরঞ্চ আপনি দেখবেন যে ভারতে আমাদের এখানে যখন গণ অভ্যুত্থান হচ্ছিল, তার অংশ হিসেবে একটা পার্ট হিসেবে ভারতেও কিন্তু একটা গ্রুপ স্টুডেন্ট তারা কিন্তু আমাদের পক্ষে ওখানেও কিন্তু কিছু ডেমনস্ট্রেশন করছিলেন। সো এইটা কিন্তু হওয়ার কথা, যে আমরা সকল জনগণ আসলে সারা পৃথিবীর জনগণরা আসলে সবাই সবার পক্ষে থাকবে, সবার ভালোর জন্য থাকবে। কারণ দিন শেষে ভারত যদি ভালো হয়, ভারতের জনগণের যদি ভালো হয়, আমিও আসলে কোনো না কোনোভাবে বেনিফিটেড হব। আমি যদি খারাপ থাকি, ভারতের জনগণও কোনো না কোনোভাবে আসলে ইফেক্টেড হবে। এই যে দেখেন আপনার ইউক্রেন, রাশিয়া, গাজা, এই যে যুদ্ধগুলো চলছে, এগুলোর কি কোনো না কোনো ইম্প্যাক্ট কি আমাদের ইকোনমিতে, আমাদের সোসাইটিতে নাই? নিশ্চয়ই আছে। সো পৃথিবীর সকল দেশের জনগণের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার একটা, সহমর্মিতার, সহযোগিতার একটা সম্পর্ক থাকা জরুরি। সরকারগুলোর মধ্যে থাকা জরুরি হচ্ছে যে স্বচ্ছতার, ব্যবসায়িক সম্মানের একটা সম্পর্ক। এটা সব দেশের সঙ্গেই। বাংলাদেশের কোনো সরকার যদি ভবিষ্যতে যদি কোনো দেশের দালালি করে, বা কোনো একটা দেশ থেকে ধরেন যে এক ধরনের সাপোর্ট নিয়ে, এক ধরনের ম্যান্ডেট নিয়ে এখানে সরকার করার চেষ্টা করে, আমি ডেফিনেটলি বলবো যে এটা তাদের সবচেয়ে বড় ধরনের ভুলগুলোর একটা হবে। কারণ দিন শেষে 2 দিন আগে হোক পরে হোক, আপনি যখন ওই দেশের স্বার্থ মেইনটেইন করার বা সেটাকে সার্ভ করার চেষ্টা করবেন, তখনই কিন্তু বাংলাদেশের জনগণ বুঝে যাবে যে সামথিং ইজ ভেরি ফিশি। যেমন উদাহরণ হিসেবে বলি, ধরেন যে ইউনূস সাহেবের বিরুদ্ধে অভিযোগ আছে, বা কেউ ধরেন যে এই ধরনের গুজব ছড়ায়। আমি গুজবই বলছি যে ইউনূস সাহেবের আমেরিকার সঙ্গে ধরেন যে একটা নেগোসিয়েশন আছে, এটা ধরেন যে পার্বত্য চট্টগ্রাম কিংবা ধরেন যে আপনার সেন্ট মার্টিন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা নেগোসিয়েশন আছে বলে কেউ আসলে আপনার এই ধরনের একটা গুজব ছড়ায়। এখন যদি ইউনূস সাহেব, কথার কথা, যদি ইউনূস সাহেব ধরেন যে সেন্ট মার্টিন যদি মালিকানা বা ওখানে যদি ক্যাম্প করতে দেয়, আপনি কি মানবেন? আমি কি মানবো? নিশ্চয়ই মানবো না। তো তার মানে হচ্ছে যে তখন থেকে ইউনূস সাহেব আমাদের জাতীয় শত্রুতে পরিণত হবেন। যখনই তিনি আসলে পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে ওইখানে যদি কাউকে দেয়ার জন্য যদি কোনো একটা ক্যাম্প করার কোনো একটা কিছু যদি ভাবেন, তখন থেকে ইনি জাতীয় শত্রুতে পরিণত হবেন। এবং বাংলাদেশের যারা জাতীয় শত্রু হয় তাদের পরিণতি কিন্তু আমাদের খুব বেশি অতীতে যেতে হবে না দেখার জন্য।
তো এইটা খুব দুঃখজনক হবে আর কি, যে পরবর্তী সরকারগুলোর পরিণতি যদি এরকম কিছু হয়, এর চেয়ে বিকল্প কোনো পরিণতি হওয়ার কোনো সুযোগ আমি দেখি না। দেশে নির্বাচনের পরিবেশ নেই, জামাতের আমিরের এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? মানে এটা নিয়ে আমি খুবই কনফিউজড, এবং আমার সঙ্গে মানে আমি এই বক্তব্যটা ওনারা যেখানটায় বলছেন আমি কিছুটা শুনছি, আমি খুব ক্লিয়ার হইনি। আমি ওনাদের একজন নেতার সঙ্গে বোধহয় ঐকমত্য কমিশনের একটা মিটিংয়ে একটু আলাপ হয়েছিল, তখন আমি জিজ্ঞেস করছিলামও এই বিষয়টা নিয়ে, একটুখানি আলাপ হয়েছিল আর কি আমাদের মধ্যে। তো জেনারেলি আমি যে জিনিসটা মনে করি যে ওনাদের মধ্যে একটা কনফিউশন আছে। মানে জামাত তো ধরেন যে জামাতের কিছু সংকটের জায়গা তো আমরা আসলে জানি, ৭১ প্রশ্ন নিয়ে জামাতের মধ্যে একটা হীনমন্যতা সবসময় থাকবে, এবং এটা থাকাটাই ভালো বলে আমি মনে করি। আরও ভালো হয়তো যদি জামাত আসলে কোন শর্ত টর্ত ছাড়া যদি ৭১ প্রশ্নটার আসলে মীমাংসা করে ফেলতো, যদি মীমাংসা করে ফেলতো তাহলে আসলে সবচেয়ে ভালো হইতো। কিন্তু তারা ধরেন যে কখনো বলে যে আপনার এপ্রিল, কখনো ফেব্রুয়ারি, কখনো বলে যে তারা এই প্রস্তুতি নিচ্ছে, আবার তারা বলে যে ধরেন যে নির্বাচনের পরিবেশ নাই, মানে বিভিন্ন ধরনের মানে ব্যাক অ্যান্ড ফোর্থ, এক পা যায় দুই পা আগায়, এক পা যায় আবার দুই পা আগায়, এরকম একটা কনফিউশন তাদের মধ্যে আমি দেখি। এবং এই কনফিউশনটার কারণ হিসেবে আমি মনে করি যে আসলে ৭১ প্রশ্ন নিয়ে তাদের মধ্যে যে হেজিটেশন, এবং সামগ্রিকভাবে বাংলাদেশের জনগণের উপর তারা আসলে ওই আস্থাটা হয়তো পুরোপুরি রাখতে পারেন না, যে বাংলাদেশের জনগণ আসলে তাদেরকে ওই ৭১ প্রশ্ন বাদে কতটুকু আসলে বিবেচনা করবেন কি করবেন না। এইসব হেজিটেশনের কারণে, এইসব কারণেই আসলে তাদের এই হেজিটেশন কনফিউশনের কারণ জায়গাগুলো বলে আমি মনে করি। কিন্তু মানে দিন শেষে আমার কাছে আমি খুব ভালো ফিল করব যদি মানে যেটা আমি শুরুতেই বললাম, জামাতের আসলে এই ৭১ প্রশ্নটা মীমাংসা করে ফেলা দরকার, যদি কিন্তু তবে দিয়ে না, একেবারে নিঃশর্ত আত্মসমর্পণ করে তাদের আসলে জাতির কাছে ক্ষমা চাওয়া দরকার। তারপরে আমার মনে হয় যে তাদের জন্য তাদের পথ চালাটা অনেক সহজ হবে। আমরা যারা পলিটিক্যাল পার্টিগুলো, আমাদের জন্য অনেক সহজ হবে জাতীয় ঐক্যমতের জায়গাগুলোতে কাজ করার জন্য। এবং সামগ্রিকভাবে আমি মনে করি যে মানে জামাতের জন্য যেমন সুবিধা হবে, এটা বাংলাদেশের জন্য একটা পজিটিভ বিষয় হয়ে দাঁড়াবে। এইরকম একটা ক্ষত নিয়ে বাংলাদেশে ৫৪ বছর পরেও এরকম একটা প্রশ্ন নিয়ে পলিটিক্স করাটা, এইটা আসলে পজিটিভ কোনো বিষয় না, এটা একটা নেগেটিভ বিষয়। আমরা তো জেনেছি যে ক্ষমা চেয়েছে ৪৭ থেকে ৭১ পর্যন্ত, কারোর মনে কোনো ব্যথা দিলে ক্ষমা তো চেয়েছে। আরও এর আগেও তো ক্ষমার প্রশ্ন আসছিল, ক্ষমা তাদেরকে প্রশ্ন করলে তো বলে আমরা ক্ষমা চেয়েছি। তো এখনও আপনি বলছেন যে পরিষ্কার নয়, বা এই বিষয়টি পরিষ্কার করবেন? যে নিশ্চয়ই, মানে তারা যে জামাতের আমিরের ওই বক্তব্যটা আমি বেশ কয়েকবার শুনছিলাম, যে বক্তব্যটায় ক্ষমা চাওয়ার কথাটা আসছে। তিনি বলছিলেন যে যদি আমরা কোনো অপরাধ করে থাকি, কারো মনে দুঃখ দিয়ে থাকি, যদি, মানে এই যদি কিন্তু তবে, এইটা খুব খুব বড় একটা ধোঁকা। এইটা আসলে এইটা একটা মানে 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 আমি যে কথাটা বলছি তার গ্রাউন্ড হচ্ছে এই জায়গাটায়, উনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন নাই, তিনি যদি কিন্তু তবের মাধ্যমে, আমাদের সংবিধান যেমন আমাদের সঙ্গে যদি কিন্তু তবে দিয়ে অনেক চাতুরি করে, এটা একটা চাতুরিপূর্ণ ক্ষমা, এটা আসলে ক্ষমা না। আমি মনে করি যে ওনাদের বলাই উচিত যে সুনির্দিষ্টভাবে জামাত যে যুদ্ধাপরাধ করেছে, কিংবা বাংলাদেশের যে স্পষ্ট ভাষায় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে বা বাংলাদেশের জন্মের বিপক্ষে তারা অবস্থান নিয়েছিল, এই জন্য এটা তাদের ভুল ছিল। তারা যে ধরেন যে খুন ধর্ষণগুলোর সঙ্গে যে সম্পৃক্ততা তাদের, সেগুলো তাদের অপরাধ ছিল, এইসবের জন্য তারা নিঃশর্তভাবে জাতির কাছে ক্ষমা চাওয়াটা, এরকম স্পষ্ট ভাষায় ক্ষমা চাওয়াটা খুব জরুরি বলে আমি মনে করি। সম্প্রতি কে কত ভোট পাবে এটা নিয়ে একটি জরিপ প্রকাশিত হয়েছে, এটাকে কিভাবে দেখছেন? না, খুব পজিটিভ, মানে খুবই পজিটিভ এই জরিপগুলো। সানেম এবং প্রথম আলো সম্ভবত, না সরি, অ্যাকশন এইড বাংলাদেশ, তাই না, অ্যাকশন এইড বাংলাদেশ মিলেই জরিপটা করছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আপনি দেখবেন যে গণতন্ত্রের মানে যে সমস্ত দেশগুলো গণতন্ত্র এবং অধিকতর গণতন্ত্রের চর্চা করে, তারা কিন্তু এরকম আপনার অনেকগুলো জরিপ, হ্যাঁ, সিরিজ হয়, বিভিন্ন ইস্যুতেই আসলে সিরিজ হয় এবং জরিপ হয়। এবং এই জিনিসগুলোর মাধ্যমে আপনি আসলে পাবলিক কিভাবে
ভাবছে, রিয়াকশন করছে, চিন্তা করছে, এই জিনিসগুলো বুঝতে পারেন এবং এইভাবে আপনি দলীয় পরিকল্পনা, রাষ্ট্রীয় পরিকল্পনাগুলো এইভাবে সাজানো সুযোগ তৈরি হয়। সো এই জরিপটা খুব পজিটিভ। এখানে যে ফিগারগুলো আসছে নট নেসেসারিলি আমি এগুলোর সঙ্গে এগ্রি করি, আবার সবসময় এই ফিগারগুলো যে খুব অ্যাকুরেট হয় এমনও না। এই জরিপটা খুব পজিটিভ, এখান থেকে আমাদের অনেক কিছু নেয়ার আছে, পরিকল্পনা করার অনেক ইনপুট এখানে আছে অবশ্যই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। প্রশ্ন হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার কি গণতান্ত্রিক এই রাষ্ট্রে আর প্রয়োজন নেই? না, বাতিলের যে রায়টা প্রকাশ পাইছে এইটা তো মানে তত্ত্বাবধায়ক সরকার আবার ফেরত আসার পক্ষে বাধা করার জন্য আসে নাই। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। রায় তো আপনার যখন লেখা হয় তখন একটা শর্ট রায় লেখা হয়, ঘোষণা করা হয়, পরবর্তীতে বিচারকরা একটা পূর্ণাঙ্গ রায় লেখেন, যেটা হয়তো কখনো কখনো কয়েকশো পাতারও হয়ে যায়। সো এই রায় লেখাটাও একটা লম্বা সময়ের কাজ হয়, এটা পাবলিশ হওয়াটা আরও লম্বা সময়ের একটা কাজ হয়। তত্ত্বাবধায়ক সরকার মানে ডেফিনেটলি কখনো কখনো সরকারগুলোর আগ্রহে বা নির্দেশেও হয়তো এই জিনিসগুলো আপনার কম বেশি সময় লাগে, এই জিনিসগুলো হয়ে থাকে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ইন্টারিম আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের যে প্রভিশন, সেটা তো আসলে আমরা সবাই চাইছি। এবং আমরা যে সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তনের যে লড়াইটা করছিলাম হাসিনার বিরুদ্ধে, এক দফা যেখান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা এক দফায় আসছিলাম, সেই এক দফায় তো এক দফার আগের যে স্টেপগুলো, সেখানে তো কেয়ারটেকার গভর্নমেন্টকে রিইনস্টল করার দাবি তো আমাদের ছিল। এবং এখানটায় একটু ইন্টারেস্টিং একটা জিনিস একটু সংযুক্ত করতে চাই। আপনি দেখবেন যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে প্রভিশনটা, এটা কিন্তু মানুষ বুকের রক্ত দিয়ে আনছিল। মানে সবগুলো দল একমত হয়ে এই জিনিসটা সংবিধানে ইনস্টল করা হয়েছিল, ইনক্লুড করা হয়েছিল। কিন্তু দেখেন যে যেহেতু এই যে ইনক্লুড করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা করা হয়েছিল কি সংবিধানের সংশোধনের মাধ্যমে। সংবিধানের সংশোধনীর মাধ্যমে এটা করাতে এটা হয়ে গেছে হচ্ছে যে বিচার বিভাগের অধীন, এটা হয়ে গেছে যে পরবর্তী সরকারের অধীন, যেটার ফলাফল আমরা হাতে নাতে দেখলাম যে পরবর্তীতে সরকার এসে এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশনটা বাতিল করে দিল। একবার বাতিল করলো হচ্ছে আপনার কোর্টের মাধ্যমে একটা বিভক্ত রায়, আবার আপনার সংসদেও এটাকে 2/3 মেজরিটি দিয়ে বাতিল করে দেওয়া হলো। এখানে লেসনের পার্টটা হচ্ছে যে আমরা যে এখন সংবিধান সংস্কারের জন্য কাজ করছি, ঐকমত্য কমিশনে আমরা যে দিনের পর দিন এতগুলো দল মিলে আলাপ করছি, কাজ করছি, আমরা এই সংস্কারের কাজগুলো আমরা কিভাবে আসলে সংবিধানে ইনকর্পোরেট করব। আমরা যদি আগের সেই চিহ্নিত ব্যর্থতার যে উপায়, যে সংবিধানের সংশোধনীর মাধ্যমে এটা করা, তাহলে আসলে একই রেজাল্ট, এখন যেরকম কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশনের জন্য আমাদেরকে আবার লড়াই করতে হয়েছে, একই রেজাল্ট হইতে পারে যে এই সংস্কারগুলোর জন্য আপনাকে আবার এগুলোকে ফেরত আনার জন্য আবার হয়তো লড়াই করতে হইতে পারে। সো এইটা একটা সংযুক্তি আনলাম, কিন্তু আবারও আপনার মূল প্রশ্নে ফিরে যাই। ডেফিনেটলি কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশনটা বাংলাদেশে ফেরত আসবে বলে আমি বিশ্বাস করি, এবং এই যে রায়ের যে পূর্ণাঙ্গ কপিটা আসছে, এটার পক্ষের কোনো বাধা আমি মনে করি না, বরং আমি মনে করি যে পূর্ণাঙ্গ রায় আসলেই তো সেটা দেখে আমরা ধরেন যে সেটার বিরুদ্ধে হয়তো আপিল করা বা একটা ব্যবস্থা নেওয়ার বিষয় থাকবে। কিন্তু আমরা অবশ্যই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশনটা তো আমরা রিস্টোর করতে চাই, এবং ঐকমত্য কমিশনে আমরা সেই জায়গাটায় আমার ধারণা যে আমরা একমত হতে পারবো।